দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই কোনো সম্পৃক্ততাও আনুষ্ঠানিক জানিয়েছেন জয়সওয়াল। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় মন্তব্য রাষ্ট্রপতির। দেশে যেন আর কোনো স্বৈরশাসক তৈরি না হয় প্রত্যাশা হাফিজউদ্দিন আহমদের। জনগণ আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় না বলেছেন বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী। আইনমন্ত্রী চান শেখ হাসিনা ফিরুন, আইনের পথে হাঁটুন। গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে বলেছেন মির্জা ফখরুল। সরকারকে চোখে চোখে রাখার আহ্বান, শিগগিরই স্বাধীন গণমাধ্যম জানিয়েছেন তথ্যমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সমর্থন নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন 5 আগস্টের সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলে জানিয়েছেন জয়সওয়াল। ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ বলেও জানান তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়। দেশে যেন আর কোনো স্বৈরশাসক তৈরি না হয় প্রত্যাশা তার। রাষ্ট্রপতি বলেন, শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এটাই স্বাভাবিক, কিন্তু তারা স্বাধীনতা চায়নি। ওই সময়ের ঘটনাগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছিলেন তারা। হাফিজউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র, সাম্য, মানবতার যে স্বপ্ন নিয়ে যুদ্ধ হয়েছিল 50 বছর পরেও সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। দ্বিতীয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাব অডিটোরিয়ামে এই আয়োজন। যুদ্ধ করে, বুক চিতিয়ে লড়াই করে রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, 3 বাহিনীর প্রধান সহ রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এতে অংশ নেন। রাষ্ট্রপতি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, সৈনিকদের একটি অংশ বিদ্রোহ না করলে দেশে তৎকালীন রাজনৈতিক নেতারা সমঝোতা করতেন। আমাদের মিথ্যা কথা বলারও কোনো প্রয়োজন নেই, কাউকে কোনো অজাতিত কৃতিত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমরা ইতিহাসটা সঠিকভাবে লিখিত হোক, এটাই আমরা চাই। যদি 1971 সালে মার্চ মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সদস্যরা বিদ্রোহ না করতো পাক সরকারের বিরুদ্ধে, তাহলে এই দেশে আজও পাকিস্তান থাকতো, বাংলাদেশ সৃষ্টি হতো না। বাংলাদেশ আপনারা এই দেশের সাধারণ মানুষ সৃষ্টি করেছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। পাক বাহিনী মোকাবেলা করেছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে। আমরা সৈনিকেরা ছিলাম মাত্র 5000, কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে প্রায় 80,000 ছাত্র, যুবক, তরুণ তারা এসে এই মুক্তি সংগ্রামে অবতীর্ণ হয়। হাফিজউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। রাজনৈতিক নেতারা জীবন বিপন্ন করে যুদ্ধ করলে দেশে পরবর্তীতে একদলীয় শাসন আসতো না। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। পাকিস্তান আর্মির আমরা জুনিয়র অফিসার হলো পাকিস্তান আর্মিতে 2.5 বছরের মতো কাটিয়েছি। পাকিস্তান আর্মির একটা অভ্যাস হলো সকল রাজনৈতিক সমস্যার মিলিটারি সলিউশন দেওয়া, বল প্রয়োগ করে সব সমস্যার সমাধান তারা করতে চায়। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। যেহেতু তৎকালীন বাংলাদেশের জনগণের ভোটের কোনো মূল্য শাসকদের কাছে ছিল না, সেজন্যই তারা নানা রকম টালবাহানা করেছে, জনগণের ভোটকে অগ্রাহ্য করেছে, গণতন্ত্রকে পদদলিত করেছে। সেই কারণেই মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধের প্রারম্ভে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা প্রস্তুত ছিলেন না, তারা কেউ স্বাধীনতা চাননি। রাষ্ট্রপতি বলেন, সরকার ভুল করলে সংশোধন করে দিবেন, কিন্তু গণতন্ত্রকে বিপন্ন করবেন না। তিনি জানান, আয়নাঘর সৃষ্টি করে মানুষকে নির্যাতন করা হয়েছে ফ্যাসিবাদী শাসনামলে। সেই সময়কার লুঙ্গি ছিল। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দল ভারী করতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। শুক্রবার বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান জানান, তাদের মতে আওয়ামী লীগই এ দেশের রাজনীতি হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল। গুম হওয়া সকলে ফিরে আসেনি এখনো। এ পর্যন্ত আওয়ামী লীগ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি, সামান্য কোনো অনুশোচনা নেই তাদের। জামায়াত আমির বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। এই জায়গাটা সরকার যত সামাল দেবে, দেশ তত সুন্দর চলবে। শেখ হাসিনার বিষয়টা মন্ত্রী বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় দেরি হচ্ছে না। সরকার কেন তাকে নিজ দায়িত্বে ফিরিয়ে আনতে পারছে না, বরঞ্চ তিনি কেন বলছেন যে আমি ঢুকে যাবো? তো এটা সরকার ভালো বলতে পারবে। আপনি প্রশ্নটা সরকারি দলের কোনো মন্ত্রী যখন আসবেন তখন তাদেরকে বলবেন। আপনার মতো আমাদেরও দাবি যে তাকে সরকারের নিজ দায়িত্বে আনা উচিত এবং তাকে তার উপরে যে রায় হয়েছে আরো যে বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে সেগুলা তাকে ফেস করতে দেওয়া উচিত। তবে আমরা একথা সবসময় বলে থাকি, বিচার হবে ন্যায্যতার ভিত্তিতে, আমরা অন্যায্য কোনো বিচার চাই না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের কোনো অনুশোচনা নেই। দেশের মানুষের কাছে এখনো ক্ষমাও চায়নি। তাদের রাজনীতি বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। শুক্রবার সকালে কক্সবাজারের মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কর্তৃপক্ষের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ গণহত্যাকারীদের আর এদেশে রাজনীতি করার অনুমতি দেবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলোতে সরকার মনোযোগ দিচ্ছে না। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশের রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। শুক্রবার সকালে ঝিনাইদহে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তার পরে যেখানে গেলে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে, সরকার তেমন বিচার বিভাগ চায়। মন্ত্রী জানান, তিনি চান শেখ হাসিনা দেশে ফিরুন, দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুন। আমি যদি বিচারকে পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর 10টা চাকরির মতোই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য, বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা নিয়ে যদি যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন, সেই দিন একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায় বিচারপূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই দিল্লিতে বসে ফ্যাসিস্ট শক্তিগুলো সংবাদ সম্মেলন করার সাহস পাচ্ছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে ঢাকায় ভারতের হাই কমিশনারকে তলবের আহ্বানও জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানী মিন্টু রোডে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে এসে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান এখনও শেষ হয়নি। গণভোটের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে তাদের পক্ষে ক্ষমতায় থাকা কঠিন হয়ে পড়বে। গণভোটের রায় নিয়ে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ের মতো বর্তমান সরকারেরও সর্বত্র দলীয়করণ করা হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ এনসিপি নেতারা জুলাইয়ের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ প্রশ্নে, প্রকৃত স্বৈরাচার শক্তিকে প্রতিরোধের প্রশ্নে আমরা কিন্তু জাতীয় ঐক্য বজায় রাখতে চাই।
তো তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলা ভাষায় একটা কথা আছে, যেটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষা আমরা বলি গলাবাজি। অর্থাৎ আপনি প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন, কিন্তু আপনি কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। এটা তো হওয়ার কথাই ছিল। তারা তো ঘোষণা দিয়েই, এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করতেছে, ভারত সরকার সহযোগিতা করতেছে। ভারতীয় হাইকমিশনকে ডাকা উচিত ছিল সরকারের, এবং ডেকে কঠোরভাবে এটার নিন্দা জানানো উচিত ছিল, এবং পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটলে সরকার কী ব্যবস্থা নেবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে, এইটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত। গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে বলে দৃঢ় আশাবাদী স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 5 মাস না যেতেই সরকারকে ব্যর্থ বলা গণতন্ত্র নয়, তা এক ধরনের অসহিষ্ণুতা। সরকারকে সময় দিতে হবে জানিয়ে যে কোনো বিষয়ে সংসদে আলোচনার আহ্বান জানান মির্জা ফখরুল। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার দ্রুতই টেকসই, দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আহমেদ সৌরারের রিপোর্ট। সম্মানিত অতিথি, গণমাধ্যম ব্যক্তিত্ব, টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে শুক্রবার রাজধানীতে সেমিনার করেছে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। এতে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র হচ্ছে দেশের বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে চায় সেভাবে দেশ চালানো। এটি একটি সিস্টেম, এর চর্চা করতে হয়। তিনি বলেন, ভাববেন একরকম আর বলবেন আরেক রকম, এর সাথে গণতন্ত্র যায় না। অসহিষ্ণুতা নিয়ে গণতন্ত্র হয় না। এটা আসলে এত অসহিষ্ণুতা 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। তো এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আপনারা বেরিয়ে গেছি, এখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা এক না হলে কিছুই হবে না। সরকারকে সবসময় চোখে চোখে রাখতে হবে, কিন্তু সময়ও দিতে হবে। বিনা কারণে সম্পাদকদেরকে বের করে দিচ্ছে, উইদাউট এনি নোটিস হচ্ছে আপনাদের। এগুলো নিয়ে কিন্তু আপনারা কথা বলেন না। আপনাদের এখন পর্যন্ত আমি আপনাদের কোনো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে জোরালো ভাষায় এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলতে শুনিনি। কিছু মনে করবেন না, বাস্তবতা বলছি আমি, দিস দ্য রিয়ালিটি। তা আপনাদের মধ্যেই তো সমস্যাটা। এই সমস্যাটা একটু আপনারা দয়া করে এখন ওই আপনাদের নিজেদের স্বার্থে এখন গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছে তারা এক হয়ে যান। তা নাহলে এটা হবে না। ওয়েজ বোর্ড নাই, কথা নেই, বার্তা নেই, বিদায় করে দিচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে, কোনো মিনিমাম কোনো স্যালারি নাই। তো এটা নিয়ে তো কোনো আন্দোলনও নেই, আপনাদের কথাও নেই। এটা অত্যন্ত সত্য কথা যে গণমাধ্যম যদি আপনার শক্ত থাকে তাহলে একটা গণতন্ত্র টেকসই হতে পারে। সেমিনারে তথ্যমন্ত্রী জানান, সরকার চেষ্টা করছে সাংবাদিকতা এবং সংবাদপত্র শিল্পকে ভিন্নভাবে বিবেচনা করার। এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই কাজ আমার একার না, আমি পারবো না। অন্য কোনো জায়গাতে কিন্তু এতগুলি স্টেক হোল্ডারদের কিন্তু অ্যাসেম্বল করতে হয় না। এই জগতে কিন্তু এতগুলি কম্পোনেন্টকে অ্যাসেম্বল করতে হয়, অ্যান্ড এভরিওয়ান ইজ পাওয়ারফুল, এভরিওয়ান ইজ প্রোডাক্টিভ, অ্যান্ড এভরিওয়ান ইজ ইনএভিটেবল। ফলে এই কাজটা সরকারকে একটা ম্যানেজারিয়াল রোল থেকে করতে হবে, ম্যানেজমেন্টের জায়গা থেকে করতে হবে। ইটস নট অনলি দি অথরিটি, হ্যাঁ বলে দেবে এটা করো, এটা করো, এটা করো না, নট দ্যাট। সেমিনারে গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা বলেন, গত 15টা বছর গণমাধ্যম যে সময় পার করেছে তা ইতিহাসের সঠিক রাস্তায় ছিল না। টেলিভিশন স্টেশনগুলো সেভাবে কি রিফর্ম করছে কিনা সেটাও দেখা উচিত। আমরা যে রিপোর্টগুলো করি সেটা এত বেশি ক্লিক বেইট জার্নালিজম করতে যে আমরা দেখা যায় যে আমরা অনেকের কথা টুইস্ট করি। খুব চমৎকার হেডিং দিয়ে ফুটকার চাচ্ছি, আসলে তিনি যা বলেননি সেটাই আমি চমৎকার ভাষায় তুলে ধরছি ভিউ বাড়ানোর জন্য। তো এই টেন্ডেন্সি খুব সমস্যার সৃষ্টি করছে। মিডিয়া কমিশন প্রস্তাবিত যেটা আছে সেটা দ্রুত
ব্যবস্থা করা, এটা গঠন করে সুপারিশগুলি নেওয়া অংশীজনদেরকে নিয়ে, কারণ সাইবার ক্রাইম যে পর্যায়ে চলে গেছে, সমাজ মাধ্যম আপনাদের মূলধারার মিডিয়ার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যমগুলো এখন হয় দল, না হয় সরকার অথবা ব্যবসায়িক গোষ্ঠীর হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে, দুই একটি ব্যতিক্রম ছাড়া। আমাদের গণমাধ্যম গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রকে টেকসই করবার জন্য, গণতন্ত্রকে দৃঢ়মূল করবার জন্য, গণতন্ত্রকে জীবন্ত রাখবার জন্য সত্যিকার অর্থে ভূমিকা পালন করতে পারেনি। এটা ব্যর্থতা আমাদের। আইনকে সম্মান জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, এবং তার মধ্যে তার জন্য গণমাধ্যমে অনেক ভূমিকা আছে। আমরা আশা করব বাংলাদেশ 17 বছরে যে গণমাধ্যম চলছিল তার চাইতে এখন অবশ্যই ভালো চলবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, সৎ সাংবাদিকতা থাকবে, গুজবকে আমরা পরিহার করব। আলোচকরা বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে সরকার সমালোচনাকে রাষ্ট্রবিরোধিতা মনে করবে না, আর কোনো সংবাদ মাধ্যম রাজনৈতিক আনুগত্য নয়, পেশাদারিত্বে মূল্যায়ন হবে। জনমতের সত্যিকার প্রতিফলন ঘটবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়া মাদক সমস্যা দূর করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিচিতি বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর পূর্বচন্দ্র স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড আয়োজিত টেপ বল BCL 2026 গ্র্যান্ড ফাইনালের আয়োজনে অংশ নিয়ে তিনি একথা বলেন। ইশরাক হোসেন বলেন, ক্রীড়া জাতীয় পরিচয়ের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি রাষ্ট্রের পরিচয় ক্রীড়ার মাধ্যমে তুলে ধরা যায়। 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়েছিল, যা মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল। তাই ক্রীড়ার মাধ্যমে যুবকদের মধ্যে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া মাদক সমস্যা দূর করার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান সহ স্থানীয় বিএনপি নেতারা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্রীড়া খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন, সেটি ইতিমধ্যে আমাদের প্রতিমন্ত্রীর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজকে বলবো, আপনারা খেলাধুলা চর্চার মাধ্যমে মাদক থেকে দূরে থাকবেন, অপসংস্কৃতি থেকে দূরে থাকবেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য ভূমিকা। 24 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পালানোর পর অনেকটা সরকারবিহীন বাংলাদেশ। সবার মাঝে কৌতূহল, কে ধরছেন দেশের হাল। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার প্রথম পছন্দ হলেও তিনি দেশে না থাকায় অপেক্ষা করতে হয় 3 দিন। 8 আগস্ট ফিরে বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সর্বস্তরের মানুষ। সেদিন রাত 8টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শপথ নেন ডক্টর ইউনূস। উপদেষ্টার শপথ নেন আন্দোলনের ফ্রন্ট লাইনার 2 ছাত্র প্রতিনিধি ছাড়াও সুশীল সমাজ ও সামরিক বেসামরিক সাবেক কয়েক আমলা। সেদিনের পূর্বাপর মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন। তীব্র গণ আন্দোলনের তোড়ে দেশ ছেড়ে ভারতে পালান দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটে 15 বছরের স্বৈরশাসনের অবসান। সরকার প্রধানের পদ শূন্য হওয়ার পর দেশ জুড়ে দেখা দেয় অনিশ্চিত পরিস্থিতি। সামনে তখন বড় প্রশ্ন, কে নেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, কিভাবে গঠন হবে নতুন সরকার। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, রাজনৈতিক দল, ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন পক্ষের মধ্যে শুরু হয় আলোচনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক হয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের। এরপর সামনে আসে অন্তর্বর্তী সরকারের ধারণা। আন্দোলনকারীদের পক্ষ থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করার দাবি জোরালো হয়। অবশেষে 8 আগস্ট ফ্রান্সের সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় আন্দোলনকারীরা। সেদিন রাত 8টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ গ্রহণ করিতেছি যে এরপর নতুন এক লড়াইয়ে তিনি। জাতীয় স্মৃতিসৌধে বৃষ্টিস্নাত শ্রদ্ধায় শুরু রাষ্ট্রীয় দায়িত্ব পালন। দেশে বিদেশে নানা ষড়যন্ত্রের মুখোমুখি হন ডক্টর ইউনূস। ভারতের রহস্যজনক ভূমিকার মাঝেও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন ব্যাংককে। ইউনূস সরকারকে সর্বাত্মক সহায়তা দেয় বিএনপি। দলের কাণ্ডারি তারেক রহমান জানিয়ে দেন, অন্তর্বর্তী এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না।
এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। 2025 সালের 5 আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের প্রায় সুনির্দিষ্ট তারিখের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই অভ্যুত্থানের সকল পক্ষের শক্তি নিয়ে সই হয় ঐতিহাসিক জুলাই সনদ। 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের এই যাত্রা শুধু ক্ষমতার পরিবর্তনের দিন ছিল না, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মহড়াও ছিল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শুক্রবার সিলেটের উসমানীনগরে 2 বাসের সংঘর্ষে নিহত হয়েছে 9 জন। বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় প্রাণ গেছে রাস্তার পাশে অপেক্ষমান 7 শ্রমিকের। বগুড়াতে আরেক দুর্ঘটনায় প্রাণ গেছে স্বামী স্ত্রীর। একদিনেই দেশের বিভিন্ন সড়কে প্রাণ গেছে 18 জনের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরেই দেশে ঘটল 2টি বড় সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছে 16 জন। ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগরের দয়াময় বাজার এলাকায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহত হয়। এছাড়াও আহত হয়েছেন কয়েকজন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। সকাল 7:30টার দিকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইউনিক বাসের 7 যাত্রী প্রাণ হারায়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় 2 জনের। আমি যখন আসলাম, গাড়ির ভিতরে ঢুকলাম, তখন মানুষের অবস্থা দেখে আমি নিজেই ঠিক থাকতে পারি না। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। এদিকে সকালে বগুড়া নওগাঁও মহাসড়কের সিল্কবান্ধা এলাকায় নওগাঁগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন কাজের সন্ধানে অপেক্ষমান 3 জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়। সেই বিরেক মনে করেন 3 তো আটকে না, ঠেলা গাড়ির মতো রাস্তা আটো, গাড়ির স্পিড দুর্গতি বেশি, এই কারণে সংঘর্ষ বেশি হচ্ছে। দুর্ঘটনার কারণে ওই সড়ক বেশ কিছু সময় অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। প্রতিনিয়ত এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে, আজকেও সে হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের উপর চলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে 3 জন, তারপরে হচ্ছে আরও 3 জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় 10-15 জন মতো। অপরদিকে বিকেলে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্বামী স্ত্রী। সকালে ময়মনসিংহের গফরগাঁ রেল স্টেশনের কাছে জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। এ সময় বন্ধ থাকে রেল যোগাযোগ। 7.5 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জীবন আর জীবিকার তাগিদে বের হয়ে একদিনেই সড়কে 18 জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুব সমাজ মাদকমুক্ত রাখতে প্রতিনিয়ত বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতা আয়োজনের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার নবাববাড়ি পুকুরে নৌকাবাইজ প্রতিযোগিতায় কথা বলেন তিনি। একই সাথে তিনি আরও বলেন, শুধু নৌকাবাইজ না, সকল প্রকার ঐতিহ্য ধরে রাখতে হবে। এমন আনন্দদায়ক খেলা আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। ভবিষ্যতে এসব আয়োজনের সকল প্রকার সহযোগিতার কথা বলেন তিনি। দীর্ঘ 35 বছর পর আয়োজিত এ প্রতিযোগিতা ভবিষ্যতে আয়োজন করার আহ্বান জানান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এর আগে নৌকাবাইজ প্রতিযোগিতা উপভোগ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। নবাববাড়ির ঐতিহ্য আমাদের সবাইকে গর্বিত করে। আপনারা এই ঐতিহ্য এবং এই কৃষ্টি এটিকে ধরে রাখবেন এবং আপনাদের এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের আরও অনুষ্ঠান, আরও ঐতিহ্যবাহী যে সকল প্রোগ্রাম আছে এগুলো আপনারা সংগঠিত করবেন। আমি আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস, হাতের পুতুল। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ধুবাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বিজয় সমাবেশে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে গণ অভ্যুত্থানে পলাতক শেখ হাসিনাকে ভারতের সাংবাদিক সম্মেলন করতে দিয়ে বাংলাদেশের মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত করা হয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের আর কোনো সুযোগ নেই। সাকিব আল হাসানের দেশে ফিরে খেলার আর কোনো সুযোগ নেই বলেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার স্পষ্ট জবাব, সাকিবকে নিয়ে সরকারের নমনীয়তার সুযোগ শেষ হয়ে গেছে। তিনি বলেন, সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে তার অবস্থান থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। আর যদি ফেরেনও তাহলে তা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আমিনুল বলেন, এতদিন সাকিবের বিষয়টি অনেক নমনীয়তা ও সহনশীলতার সঙ্গে বিবেচনা করেছে সরকার, কিন্তু যে ব্যক্তি একজন স্বৈর শাসকের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন তার আর দেশে ফেরার কোনো সুযোগ নেই। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই কোনো সম্পৃক্ততাও আনুষ্ঠানিক জানিয়েছেন জয়সওয়াল। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় মন্তব্য রাষ্ট্রপতির। দেশে যেন আর কোনো স্বৈরশাসক তৈরি না হয় প্রত্যাশা হাফিজউদ্দিন আহমদের। জনগণ আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় না বলেছেন বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী। আইনমন্ত্রী চান শেখ হাসিনা ফিরুন, আইনের পথে হাঁটুন। গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে বলেছেন মির্জা ফখরুল। সরকারকে চোখে চোখে রাখার আহ্বান, শিগগিরই স্বাধীন গণমাধ্যম জানিয়েছেন তথ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।